প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা আমাদের ওপর খুশি নয়, দূরে সরে যাচ্ছে মোদিকে প্রাক্তন মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার বলেছেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ দেশগুলো আমাদের ওপর খুশি নয়। আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই-এর উদ্ধৃতি অনুসারে শরদ জানাদিক আরও বলেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করতে পারি না। তিনি উল্লেখ করেন যে, আমার মনে হয় মোদি সাহেবের এই দিকটি উপেক্ষা করা উচিত নয় এবং সম্পর্ক উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে এ সময় শরদ যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্কের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। তবে তিনি সরাসরি মোদি সরকারের পররাষ্ট্রনীতিকে দোষারোপ করা থেকে বিরত থাকেন। তিনি বলেন, আমরা এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্পের কাজের ধরন দেখেছি। আমার মনে হয় তার উপর কারও নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে যা মনে আসে তাই বলেন। এদিকে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিষয়ে জরুরি ওআইসি সভা ডাকছে তুরস্ক। গাজা সম্পূর্ণরূপে দখলের ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্থার বা ওআইসির একটি জরুরি সভা আহ্বান করবে তুরস্ক। শনিবার 9 আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কথা জানিয়েছেন। আনাদলু এজেন্সি জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী ফাত্তা আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, গাজা পরিকল্পনার বিষয়ে ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আমরা একটি বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। ফিদান ইসরায়েলের উদ্দেশ্যেরই নিন্দা করে বলেন, আমরা গাজা সম্পূর্ণরূপে দখল করার উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। এই পরিকল্পনা ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং গণহত্যা নীতির একটি নতুন পর্যায়। তিনি আরও বলেন, তুর্কি এবং মিশর আমরা এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকব। মানবিক প্রচেষ্টার কথা তুলে ধরে ফিদান আরও উল্লেখ করেন, আমরা এখনও পর্যন্ত গাজার ভাইদের জন্য প্রায় 1,02,000 টন মানবিক সহায়তা পাঠিয়েছি। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমরা মিশরকে ধন্যবাদ জানাই। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1.5 লাখ মানুষ আহত হয়েছেন, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলিকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। এই অবস্থায় সম্পূর্ণরূপে গাজা দখলের জন্য নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। অপরদিকে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে জেলেনস্কি বললেন, তারা কিছুই অর্জন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসবেন। 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাপ করবেন শীর্ষ এই নেতারা। গতকাল শুক্রবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও দেশটির ইউরোপীয় মিত্ররা। কিন্তু গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পরই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছিলেন, একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে মস্কো ও কিয়েভ। পরে শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি হোয়াইট হাউসে জানান ট্রাম্প। তিনি এও বলেন, দুই পক্ষের ভালোর জন্য কিছু অঞ্চল হাত বদল করা হতে পারে। বর্তমানে ইউক্রেনের লুহানস্কো, দোনেৎস্কো, জাপোরিঝিজিয়া ও খেরসন অঞ্চলের বড় অংশ রুশ বাহিনীর দখলে রয়েছে। পুতিন বরাবরই বলে আসছেন, যুদ্ধবিরতি চুক্তির জন্য
এই অঞ্চলগুলোর দাবি ছাড়তে হবে ইউক্রেনের। একটি বিবৃতি দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনও। বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বিকল্প বিভিন্ন উপায় নিয়ে আলোচনার উপর জোর দেবেন পুতিন ও ট্রাম্প। এটি অবশ্যই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, কিন্তু এই আলোচনায় দুই পক্ষ সক্রিয়ভাবে এবং আগ্রহের সঙ্গে আলোচনা করবে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনেও ইউক্রেনের নিজেদের ভূখণ্ড ছাড় দেওয়ার শর্তের কথা এসেছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ থামানোর জন্য এমন শর্ত ধরেই কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তখন বিষয়টি জল্পনা বলে এড়িয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। প্রতিবেদনটি নিয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। প্রবল আপত্তি জেলেনস্কির। কিছু অঞ্চল হাতবদলের যে কথা ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তার কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার জাতি উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভিডিও ব্রিফিংয়ে তিনি বলেছেন, নিজেদের ভূখণ্ড সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নেবে না ইউক্রেন। দখলদারদের নিজেদের ভূখণ্ড উপহার হিসেবে দেবেন না ইউক্রেনীয়রা। যুদ্ধবিরতি আলোচনার শুরু থেকেই রাশিয়ার দখল করা অঞ্চলগুলোর দাবি ছাড়ার বিষয়টি নাকচ করে এসেছেন জেলেনস্কি। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে গতকাল তিনি বলেন, তারা এ থেকে কিছুই অর্জন করতে পারবেন না। এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরপরই অকার্যকর হয়ে পড়ার মতো। এগুলো কোনো কাজে আসবে না। আমাদের সবার প্রয়োজন সত্যিকার বাস্তবিক শান্তি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়লেও, যদিও এর আগে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিল কিয়েভ, তবে সত্যিই যদি চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা 4 অঞ্চল এবং 2014 সালে দখল করা ক্রিমিয়া ছাড় দিতে হয়, তা হবে জেলেনস্কি ও তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই অঞ্চলগুলো ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 20%। নিজেদের ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি ইউক্রেনীয়রা প্রত্যাখ্যান করবেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের গবেষক টাইসন বার্কার। রয়টার্সকে তিনি বলেন, ইউক্রেনীয়রা যা করতে পারে তা হল ভূখণ্ড ছাড়ের বিষয়ে নিজেদের আপত্তি নিয়ে কঠোর অবস্থানে থাকা, একই সঙ্গে সব পক্ষের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ নিয়ে নিজেদের শর্তের বিষয়ে অটল থাকা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য তাদের দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যেতে হবে। এদিকে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদ, যুক্তরাজ্যে আরও 150 জন গ্রেফতার। ফিলিস্তিনপন্থী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নামা আরও 150 জনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। শনিবার 9 আগস্ট লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, পার্লামেন্ট স্কোয়ারে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রকাশকারী প্ল্যাকার্ড নেড়ে জনতা জড়ো হওয়ার পর অফিসাররা তাদের গ্রেফতার করে। বিক্ষোভকারীরা কেউ কালো ও সাদা ফিলিস্তিনি স্কার্ট পরেছিলেন। তারা তোমাদের ধিক্কার এবং গাজা থেকে হাত সরিয়ে নিন এবং আমি গণহত্যার বিরোধিতা করি স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে রয়টার্সের তোলা ভিডিওতে দেখা গেছে তারা আমি ফিলিস্তিনের পদক্ষেপকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড ধরেছিলেন। গত জুলাই মাসে ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেন। দাবি করা হয় এর কিছু সদস্য ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং বিমানে স্প্রে দিয়ে রং করে দেন। এরপর আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে এই গ্রুপের সদস্য হওয়া অপরাধ হিসেবে গণ্য হবে। এর সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড। প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মরি গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়েরের দরপত্রে জয়লাভ করেছেন। এদিকে গ্রুপটিকে নিষিদ্ধ করার পর ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের বিরক্তিকর অপব্যবহার করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক। তিনি এ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা সীমিতকারী আইনটি সংশোধনের আহ্বান জানিয়েছেন। ভোলকার তুর্ক সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন যে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী বিরোধী আইন সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যাপকভাবে সংজ্ঞায়িত করে এবং সম্পত্তির গুরুতর ক্ষতিকে এতে অন্তর্ভুক্ত করে, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সন্ত্রাসী কর্মকাণ্ড কেবল মৃত্যু বা গুরুতর আহত বা জিম্মি করার উদ্দেশ্যে করা কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এটি সন্ত্রাসের গুরুত্ব এবং প্রভাবকে অপব্যবহার করে স্পষ্ট সীমা ছাড়িয়ে প্রসারিত করছে। তিনি আরও বলেছেন, সিদ্ধান্তটি অসামঞ্জস্য এবং অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। এটি অনেক মানুষের অধিকার সীমিত করবে যারা নিজেরা কোনো অন্তর্নিহিত কর্মকাণ্ডে জড়িত নন, বরং তাদের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংঘবদ্ধ হওয়ার অধিকার প্রয়োগ করেছেন। সবশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটনের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লন্ডনের দক্ষিণাঞ্চলে অবস্থিত শেভেনিং হাউসে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ইসরায়েল হামাস যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু প্রাধান্য পায়। ব্রিটেন এর আগে জানায়, গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরেই তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এই পরিপ্রেক্ষিতে ভ্যান্স বলেন, গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির মানে কি হবে তা আমি বুঝতে পারছি না। এছাড়া ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই জানতেন কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজটা যদি সহজ হতো, অনেক আগেই তা বাস্তবায়িত হতো। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে। উল্লেখ্য, সবশেষ ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করার কথা জানায় অস্ট্রেলিয়া। ইতিমধ্যে 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে শুধু চীন ও রাশিয়াই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।